হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাগির বিসিএস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আন্তর্জাতিক একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি এবং তার নদী, সমভূমি, মালভূমি এবং ভূকৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে। আমাদের আলোচনাটি আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে বেশি সংখ্যক লোকের কাছে আমাদের আজকের লাইভটি পৌঁছে যায়। আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আর আমার সাউন্ড আপনাদের কাছে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা আমাদের ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে এটি বেশি সংখ্যক লোকের কাছে আমাদের ভিডিওটি রিচ করে। থ্যাংক ইউ। আমার আওয়াজ শোনা যাচ্ছে? আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে বেশি সংখ্যক লোকের কাছে আমাদের ভিডিওটি রিচ করে। আমরা ঠিক 8:03 আমাদের ক্লাস শুরু করব। আমরা আজকে এশিয়া মহাদেশের পর্বতশৃঙ্গ, উপত্যকা, নদী এসব নিয়ে আলোচনা করব। আর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আন্তর্জাতিক বিষয়গুলিতে ম্যাপ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা আজকেও যথারীতি পুরো, যেহেতু একটি ভূপ্রকৃতি এখানে বোর্ডের মধ্যে পড়ানো হচ্ছে, আমরা স্ক্রিন শেয়ার করে ম্যাপেই খুব বেশি ফোকাস করব। আশা করি আমাদের এই ট্রানজিশনে আপনারা সহযোগিতা করবেন। আমরা কিছুক্ষণ ম্যাপে আলোচনা করব, কিছুক্ষণ বোর্ডে আলোচনা করব। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এশিয়া মহাদেশের ভূকৌশলগত জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব, কেন এগুলো নিয়ে বিতর্ক হচ্ছে। আর নদী, পর্বত, সাগর এইসব এবং হিমালয় পর্বত, মাউন্ট এভারেস্ট এসবের পজিশন নিয়ে আলোচনা করব এবং যে এলাকাগুলো নিয়ে দ্বন্দ্ব চলছে সে এলাকাগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ছোট ছোট করে সেগুলোর ইতিহাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আমরা 8:03 আমাদের ক্লাসটি শুরু করব। সাউন্ড ক্লিয়ার? বোর্ডটা এক পাশে দেখা যাচ্ছে না। আমরা বোর্ডে চেয়েও আজকে মূলত স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে ম্যাপের মাধ্যমে বুঝাবো, সুতরাং বোর্ডেও কিছুক্ষণ যখন আমরা সরে যাব, বোর্ডে যখন বুঝাবো। আমরা কয়েক মিনিট অপেক্ষা করব। আর আপনাদের কোনো বিষয় জানা থাকলে কমেন্ট করতে পারেন। আর যারা লাইভটা দেখছেন তারা শেয়ার করুন প্লিজ। আর আমাদের আজকের ক্লাসও আমরা যেহেতু স্ক্রিন শেয়ার করে পড়াবো, আমাদের স্ক্রিন শেয়ার এবং আমাদের বোর্ডে দুটার মাঝখানে যে সময়টা লাগবে সেই সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমরা ক্লাসটা খুব আস্তে আস্তে বুঝাবো, যেহেতু ৪০তম প্রিলিমিনারি পরীক্ষা, এবং আপনারা সামনে খাতা কলম নিয়ে বসতে পারেন, ছোট ছোট বিষয়গুলো নিয়ে নোট করবেন। আর আজকের ক্লাসের পিডিএফ আপনাদেরকে আমি সরবরাহ করব, জাকেটস পিজিএস পেজে আপলোড দেওয়া হবে আজকের পুরো পিডিএফ ক্লাসটি। আটটা বেজে গিয়েছে, আমরা শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাকেটস বিসিএস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ইরফান উদ্দিন। আজকে আপনাদের সামনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি। আমরা ক্লাসটি সাজিয়েছি মূলত প্রথমে একটু ভূমিকা বলবো এশিয়া মহাদেশ নিয়ে, তারপর হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী নিয়ে আলোচনা করব,
দেশগুলোর ভৌগোলিক অবস্থান নিয়ে একটু আলোচনা করব। তারপর হচ্ছে এশিয়া মহাদেশের নিম্নভূমি, এশিয়া মহাদেশের সাগর, মহাসাগর, নদী, পর্বত, পর্বতশৃঙ্গ, উপত্যকা, উপদ্বীপ, মরুভূমি, দ্বীপপুঞ্জ, হ্রদ, প্রণালী, সীমারেখা এবং সর্বশেষ আমরা যদি সময়ে কভার করতে পারি, আমরা এশিয়া মহাদেশের যে বিরোধপূর্ণ যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলো নিয়েও আপনাদের সামনে আমরা আলোচনা করব। আশা করি আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং আন্তর্জাতিক রাজনীতিতে রাজনীতি সংকট বুঝতে গেলে আমরা বরাবরের মতো বলেছি আমাদের ম্যাপ সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া থাকতে হবে। এবং আমরা আজকেও আমাদের পুরো ক্লাসটি সাজিয়েছি পুরোটাই ম্যাপ জুড়ে, এবং কিছুক্ষণ আমরা ইনফরমেশন দিব আপনাদেরকে, আর পুরোটাই ম্যাপ জুড়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা এশিয়া মহাদেশকে ভাগ করা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়াতে দেশ রয়েছে 11টি। দক্ষিণ এশিয়া যেটি আমাদের সার্কভুক্ত দেশ, সেখানে দেশ রয়েছে 8টি। মধ্য এশিয়াতে রয়েছে 5টি দেশ। দক্ষিণ পশ্চিম এশিয়াতে রয়েছে 16টি দেশ, যেটি মধ্যপ্রাচ্য নামে পরিচিত। এবং পূর্ব এশিয়া যেটি দূরপ্রাচ্য নামে পরিচিত বা ফার ইস্ট, সেখানে 6টি দেশ রয়েছে। আপনারা জানেন এশিয়া মহাদেশ একটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় এবং জনবহুল একটি মহাদেশ। এর আয়তন হচ্ছে প্রায় 444 বর্গ কিলোমিটার, এবং এটি প্রায় ভূপৃষ্ঠের 8.7% এটি এলাকা জুড়ে গঠিত, এবং প্রায় এখানে 430 কোটি মানুষ বসবাস করে। এবং এখানে প্রায় 430 কোটি মানুষ বসবাস করে। এবং এশিয়া মহাদেশের সাথে আমরা যখন ম্যাপে যাব আপনারা দেখবেন এশিয়া মহাদেশের সাথে ইউরোপ মহাদেশের কোনো আলাদা কোনো ভূখণ্ডগত কোনো পার্থক্য নেই। জাস্ট হচ্ছে রাশিয়া এবং ইউরাল পর্বত দ্বারা ইউরোপ এবং এই এশিয়া পৃথক করা আছে, মানে ভূখণ্ডগত তারা আলাদা না। আমরা কালচারগত দিক দিয়ে এশিয়া মহাদেশকে এশিয়াকে আমরা ইউরোপ থেকে আলাদা করেছি। আর এশিয়া মহাদেশের আমরা এখন আপনাদের সাথে একটু ম্যাপ নিয়ে এখন স্ক্রিন শেয়ার করব। একটু ম্যাপ দিয়ে আপনাদেরকে প্রথমে এশিয়া মহাদেশের অবস্থানটা আপনাদেরকে আমরা জানাচ্ছি। ম্যাপটি হাজির করেছি, সেটি হচ্ছে এশিয়া মহাদেশের ম্যাপ। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। সেই ম্যাপ সম্পর্কে আপনাদের সামনে আমি এখন আলোচনা করব। আশা করি সবাই ম্যাপটি দেখতে পাচ্ছেন। আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি এশিয়া মহাদেশকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এশিয়া মহাদেশের এদিকে যদি আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এশিয়া মহাদেশের সবচেয়ে উত্তরে রয়েছে সেটি হচ্ছে সাইবেরিয়ান অঞ্চল বা রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চল। এটি সবচেয়ে উত্তরে, এটি হচ্ছে সাইবেরিয়ান অঞ্চল। সবচেয়ে পশ্চিমে যে ইয়াটি রয়েছে সেটি হচ্ছে সুয়েজ খাল। এটি হচ্ছে সুয়েজ খাল, যেটি আফ্রিকাকে এশিয়া থেকে পৃথক করেছে এবং ভূকৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই সুয়েজ খালের সাথে এই পশ্চিমে যেটি রয়েছে সেটি হচ্ছে লোহিত সাগর। এটিও ভূকৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, লোহিত সাগর। এরপর দক্ষিণে রয়েছে আরব সাগর, আমাদের বঙ্গোপসাগর, এদিকে রয়েছে দক্ষিণ চীন সাগর। এটি পুরোটাই এদিকে হচ্ছে ভারত মহাসাগর। এই এলাকাটি পুরোটা হচ্ছে ভারত মহাসাগর। আরব সাগর এবং ভারত মহাসাগর মিলে এটিকে বলে ইন্দো প্যাসিফিক রিজিয়ন। এটি হচ্ছে ভারত মহাসাগর। এরপর পূর্বের দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। পূর্বের দিকে আমরা খুব আস্তে আস্তে আলোচনা করব, আপনারা খুব ভালো করে
একটু করে বুঝে নেবেন। পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, তারপর সর্বর উত্তর পূর্বে যেটি আলাদা করেছে সেটা হচ্ছে বেরিং প্রণালী, এদিকে হচ্ছে বেরিং প্রণালী। সেটি হচ্ছে বেরিং প্রণালী, যেটি আলাস্কা নর্থ আমেরিকার আলাস্কার সাথে এশিয়াকে পৃথক করেছে। তাহলে আমরা বলছিলাম কি, উত্তরে সাইবেরিয়ান অঞ্চল, এদিকে পশ্চিমে লোহিত সাগর সুয়েজ খাল, এবং এদিকে কাস্পিয়ান সাগর। এটি আসলে একটি সাগর নাম হলেও এটি মূলত একটি হ্রদ। এদিকে হচ্ছে কাস্পিয়ান সাগর এবং এদিকে হচ্ছে ইউরাল মাউন্টেন, অনেকে উরাল বলে অনেকে ইউরাল বলে, ইউরাল পর্বত বাংলায় বলে ইউরাল পর্বত। এটি হচ্ছে মোটামুটি এশিয়া মহাদেশের সীমানা। দ্বারা আমরা দেখছি উত্তরে সাইবেরিয়ান অঞ্চল বা রাশিয়ান ফেডারেশন, রাশিয়াকে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি, মানে রাশিয়ার কিছু অঞ্চল ইউরোপে পড়েছে, কিছু অঞ্চল এশিয়াতে পড়েছে। রাশিয়ার যে অঞ্চলটি ইউরোপের এশিয়ার মধ্যে পড়েছে সেটির নাম হচ্ছে সাইবেরিয়ান অঞ্চল। এরপর হচ্ছে আমাদের এদিকে পশ্চিমে সুয়েজ খাল, লোহিত সাগর, এবং আমাদের দক্ষিণে হচ্ছে পূর্ব ভারত মহাসাগর বা ইন্দো প্যাসিফিক রিজিয়ন, এবং পূর্বে হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগর, এবং উত্তর পূর্বে যেটি পৃথক করেছে সেটি হচ্ছে বেরিং প্রণালী। এটি হচ্ছে আমাদের মোটামুটি এশিয়া মহাদেশের সীমানা। এরপর আমরা এখন আলোচনা করব এশিয়া মহাদেশের মহাসাগরগুলা নিয়ে। এশিয়া মহাদেশের যে মহাসাগর রয়েছে, এদিকে রয়েছে ভারত মহাসাগর, এদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, এই উপরের দিকে, এই ম্যাপের উপরের দিকে আমরা একটু উপরে যাই, এই ম্যাপের উপরের দিকে এটি হচ্ছে আর্কটিক ওশান, এটি সাইবেরিয়ান অঞ্চল বলা হয়, এটি বলে আর্কটিক ওশান বা আর্কটিক সাগর মহাসাগর। এটি হচ্ছে আর্কটিক মহাসাগর। তাহলে এশিয়া মহাদেশ ঘিরে তিনটি মহাসাগর রয়েছে, এর মধ্যে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং আর্কটিক মহাসাগর। আপনি এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, তার সীমানা দেখলাম, তার মহাসাগর দেখলাম। এরপর আমরা যাব এখন এশিয়া মহাদেশের নদীগুলাতে। আমরা এশিয়া মহাদেশের নদীর মধ্যে আমরা দেখব, প্রথমে রয়েছে লেনা নদী, লেনা নদী যেটি বৈকাল হ্রদ থেকে উৎপন্ন হয়ে লাভটেরিক উপসাগরে পড়েছে। এরপর হচ্ছে গঙ্গা, যেটি হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রের কাছে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এরপর হচ্ছে ব্রহ্মপুত্র, যেটি তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে হিমান্তে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এরপর হচ্ছে সিন্ধু নদ, যেটি তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। এরপর হচ্ছে মেকং নদী, যেটি কুয়েনলুন পর্বত থেকে উৎপন্ন হয়ে থাইল্যান্ডের পূর্ব দিকে প্রবাহিত হয়ে দক্ষিণ চীন সাগরে পড়েছে। এরপর হচ্ছে ইরাবতী, এটি মিয়ানমার একটি প্রধান নদী, এটি ইউনান মালভূমি থেকে উৎপন্ন হয়ে মার্তাবান উপসাগরে পড়েছে। এরপর হচ্ছে মধ্যপ্রাচ্যে দুটি নদী আছে, সেটা হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস, উভয়ই হচ্ছে আর্মেনিয়ান মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। এরপর ইয়াংচি কিয়াং, এটি কুনলুন পর্বত থেকে, যেটি এশিয়ার সবচেয়ে দীর্ঘতম নদী, এটি হচ্ছে 5440 কিলোমিটার এটির দৈর্ঘ্য। এটির দৈর্ঘ্য প্রায় 5440 কিলোমিটার। এরপর রয়েছে যেটি চীনের দুঃখ বলা হয়, আমরা একটু নোট করতে পারেন, এটি হচ্ছে হুয়াংহু নদী। হুয়াংহু নদীকে বলা হয় ইয়েলো রিভার, যেটি কুয়েনলুন পর্বত থেকে উৎপন্ন হয়ে চিহিল উপসাগরে পড়েছে। এরপর সিকিয়াং, সেটি দক্ষিণ পূর্বে ইউনান মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে চীন সাগরে পড়েছে। এরপর হচ্ছে আমোদরিয়া এবং সিরদরিয়া ইউরাল, তিনটি নদী রয়েছে। এই তিনটি নদী আমরা এখন ম্যাপে দেখাচ্ছি। এই তিনটি নদী হিন্দুকুশ এবং টিয়ানশান পর্বত থেকে উৎপন্ন হয়েছে। আমরা নদীগুলা এখন আপনাদের সামনে ম্যাপে
সবচেয়ে বড় ইয়া হচ্ছে ম্যাপে আপনাদেরকে আমরা বুঝাবো, নদীগুলোর উৎপত্তি আমরা ম্যাপের মধ্যে বুঝাবো। আপনারা এখন ম্যাপের মধ্যে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তিব্বত অঞ্চল। চীন 1950 সালে এই তিব্বতকে দখল করে নেয় চামদুর যুদ্ধে। আপনাদের কাছে ম্যাপ সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া থাকতে হবে, কারণ চীন এই তিব্বত অঞ্চলকে নিজেদেরকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে কেন দখল করে নিয়েছে, কেন একীভূত করে নিয়েছে, সেই প্রশ্নের উত্তরটা আপনারা এখন পাবেন। এবং তিব্বত কিন্তু বর্তমানে একটি বিরোধপূর্ণ এলাকা। একটি ম্যাপ সম্পর্কে যদি আপনাদের আইডিয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে ওই অঞ্চলের ভূকৌশলগত অবস্থান সম্পর্কে জানতে পারলে সেই অঞ্চলটি নিয়ে কেন বিরোধ হচ্ছে সেটি এখন সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে এখন দিচ্ছি, ম্যাপের মাধ্যমে বোঝাচ্ছি। এটি একটু খুব ভালো করে খেয়াল করবেন। আমরা বলছি 1900, একটু করে নোট করেন এটা, আমরা তিব্বত নিয়ে একটু বোঝাই। 1950 সালে, 1950 সালে চামদুর যুদ্ধে, চামদুর যুদ্ধে চায়না এই তিব্বতকে দখল করে নেয়, অনেকটা একীভূত করে নেয়। তাদের মধ্যে একটা চুক্তি হয়, সেটির নাম হচ্ছে 17 এগ্রিমেন্ট। 17 এগ্রিমেন্ট, এই 17 এগ্রিমেন্টের মাধ্যমে চায়নার একটি স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত হয়েছে এই তিব্বত। আমরা একটু বড় করি ম্যাপটা। তাহলে আবারও বলছি, 1950 সালে চামদুর যুদ্ধে চীন তিব্বতকে দখল করে। দেখেন সবগুলো নদীর উৎপত্তি, দেখেন ইরাবতী নদীর উৎপত্তি তিব্বতেন প্লাটু থেকে, সালামান্ডারি রিভারের নদী তিব্বতেন প্লাটু থেকে, মেকং নদী লাওস থেকে পর্বত হয়ে সেটিও তিব্বতেন প্লাটু থেকে, ইয়াংশিকিয়াং যে নদীটি রয়েছে সেটিও তিব্বত থেকে উৎপন্ন, ইভেন ইয়োলু নদী সেটিও হচ্ছে যে চীনের তিব্বত থেকে। এবং আমাদের যেই ওই যে হিমালয়ের আমাদের ব্রহ্মপুত্র তিব্বতের মানস সরোবর, এই যে মানস সরোবর, এটা হচ্ছে মাউন্ট কৈলাস, মানস সরোবর। এই মানস সরোবর থেকে আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র, এই যে ভারতের এই ইন্দুস, এই যে সুতলেজ, আমাদের গঙ্গা, এদিকে আমাদের এই যে এদিকে ব্রহ্মপুত্র হয়ে, দেখেন ব্রহ্মপুত্রের তিব্বত হয়ে, ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশের মধ্যে পড়েছে। এগুলো হচ্ছে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে একটা, এবং সবগুলো নদীর উৎপত্তি হচ্ছে তিব্বত থেকে। এবং তিব্বতের জন্য ভূকৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, এবং চীন এখানে বাঁধ নির্মাণ করে করে এসব অঞ্চলগুলোকে অস্থিতিশীল করে রাখছে। এটা হচ্ছে চীনের আমাদের যেই দক্ষিণ এশিয়ার নদীগুলো গুরুত্বপূর্ণ। এরপর আমরা আরেকটি নদী দেখছি এখন ম্যাপের মধ্যে, সেটি হচ্ছে তুরস্ক থেকে উৎপন্ন হয়ে, তুরস্ক থেকে উৎপন্ন হয়ে একটি হচ্ছে টাইগ্রিস এবং আরেকটি হচ্ছে ইউফ্রেটিস। আমরা লিখতে পারেন, একটি হচ্ছে টাইগ্রিস, বাংলায় অনেক সময় দজলা ফুরাত বলে, একটি হচ্ছে ইউফ্রেটিস। টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এবং এই অঞ্চলটি এটিকে বলা হয় শাতিল আরব, এবং এটি একটি বিরোধপূর্ণ এলাকা যেটি নিয়ে 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধ হয়েছিল, ইরান ইরাক যুদ্ধ হয়েছিল। টাইগ্রিস এবং এই নদীর আশেপাশে যেটি সভ্যতা হয়েছে সেটি হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, মেসোপটেমিয়া সভ্যতা। এটি কিছু সিরিয়ান মরুভূমি, এটা তুরস্ক, তুরস্ক কিন্তু এখানে একটা বাদ দিয়েছে, সেটার নাম হচ্ছে আতাতুর্ক ড্যাম। তাহলে তারা পারস্য উপসাগরে পতিত হয়েছে। এই মধ্যপ্রাচ্যের নদীগুলোর মধ্যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস বা দজলা ফোরাত, এই দুটি নদী খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে দুটি নদীর মেইন স্রোত হচ্ছে শাতিল আরব, এটি একটি বিরোধপূর্ণ দ্বীপ। 1980 থেকে 1988 সাল পর্যন্ত যুদ্ধ হয়েছে তাদের মধ্যে, ইরান ইরাকের মধ্যে। এবং এই শাতিল আরব এটা কিন্তু ইরান এবং ইরাক, আমরা একটু পরে ম্যাপে দেখাবো, ইরান এবং ইরাকের সীমান্ত জুড়েই এটি প্রবাহিত হয়েছে। এবার আমরা দুটো নদী বলেছিলাম, একটা সির দরিয়া, একটি আমু দরিয়া। এটি মধ্য এশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই উরাল মাউন্টেন থেকে
সরি, এটা হচ্ছে হিন্দু কুশ পর্বত থেকে এই সির দরিয়া এবং এই ওই পামির ওই সাইড থেকেই এটি হচ্ছে আমো দরিয়া, দুটো নদী উৎপত্তি। এটা মধ্য এশিয়ার খুবই গুরুত্বপূর্ণ দুটি দেশ, একটা হচ্ছে আমো দরিয়া এবং সির দরিয়া। আমো দরিয়া উৎপত্তি হয়েছে, এটি আমরা একটু পরে দেখাবো। এটা হচ্ছে হিন্দু কুশ পর্বত, এটা আফগানিস্তান জুড়ে অবস্থিত। আমরা পর্বত নিয়ে আলোচনা করলে তখন বুঝবেন। আর এটা হচ্ছে যে সির দরিয়া, সির দরিয়া হচ্ছে টিয়ান শান পর্বত থেকে উৎপন্ন হয়েছে। আমরা একটু লিখে নিতে পারেন, খুব ইম্পর্টেন্ট। তিয়ান শান পর্বত থেকে উৎপন্ন হয়ে সির দরিয়া নদী এটি প্রবাহিত হয়েছে আরল নদে, আরল। আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আমরা ক্লাস শেষে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব। এরপর হচ্ছে আমো দরিয়া, দুটি নদী হচ্ছে মধ্য এশিয়ার তাদের যে তুর্কমেনিস্তান, আমরা একটু করে দেখাবো, উজবেকিস্তান দেশগুলোর মধ্যে তারা আরল নদে প্রবাহিত হয়েছে। এটি হচ্ছে আমাদের মোটামুটি এশিয়া মহাদেশের নদীগুলা। আমরা এশিয়া মহাদেশের নদীগুলা দেখলাম, এশিয়া মহাদেশের কয় ভাগে বিভক্ত সেটা দেখলাম। এখন আপনাদেরকে আমরা একটা ভিডিও দেখাবো, যে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এই অঞ্চলে আমাদের এই ম্যাপ সম্পর্কে জানাটা কেন জরুরি, এবং আমাদের ম্যাপ সম্পর্কে জানলে আমাদের কি সুবিধা, কোন একটা অঞ্চলের ক্রাইসিস সম্পর্কে জানলে আমাদের কি সুবিধা, আমরা সেটা আপনাদের সামনে আলোচনা করবো। এখন আপনাদেরকে আমরা দেখাবো যে এশিয়া মহাদেশের যে অঞ্চলগুলো নিয়ে বিরোধ চলছে সেই অঞ্চলগুলোর ভিডিও দেখাবো। তারপর আমরা দেশের রাজধানীতে চলে যাব, আমরা বিভিন্ন দেশের রাজধানী নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখন একটু ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করি। একটু আমাদেরকে সময় দিবেন। ডিসপিউটেড এলাকা, যেটা এশিয়া মহাদেশের যেই ডিসপিউটেড এলাকা সম্পর্কে আপনাদের সামনে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, প্রথম যে ডিসপিউটেড এলাকা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইনকে ঘিরেই। 1947 সালের যে ব্যালফোর ডিক্লারেশনের মাধ্যমে যে ইসরায়েল এবং প্যালেস্টাইন রাষ্ট্র গঠিত হয়েছিল, সেটি বর্তমানে এশিয়া মহাদেশের একটি বিরোধপূর্ণ এলাকা, যেটি নিয়ে এখনো পর্যন্ত ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে ক্ল্যাশ চলছে। এই রিজিয়নের মধ্যে কয়েকটি অঞ্চল নিয়ে, এইদিকে জর্ডান, এটি হচ্ছে পশ্চিম তীর, আর এটা হচ্ছে গাজা উপত্যকা, এদিকে রয়েছে লেবানন, এবং এটি হচ্ছে যে গোলান মালভূমি, এটি নিয়েও বিরোধ আছে। যে গ্রিন লাইন, এই ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে সীমারেখা রয়েছে সেটি হচ্ছে গ্রিন লাইন নামে পরিচিত। ইসরায়েল রাষ্ট্রটি নিয়ে এখনো পর্যন্ত ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে তেল আবিব। এবং আর আমাদের এশিয়া মহাদেশের যে অঞ্চলটি সবচেয়ে বিরোধপূর্ণ যেটি অঞ্চল সেটি হচ্ছে কাশ্মীর। তার একদিকে হয়েছে আকসাই চীন, এই তার আমরা দেখাচ্ছি ম্যাপের মধ্যে, এদিকে হচ্ছে আকসাই চীন, এটি হচ্ছে গিলগিট বালতিস্তান, এবং এটি হচ্ছে ভারত শাসিত কাশ্মীর বা জম্মু কাশ্মীর। এটি আমাদের ভারতবর্ষের এশিয়া মহাদেশের একটি খুবই বিরোধপূর্ণ একটি এলাকা। এই যে ইন্ডিয়া, আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন ভিডিওতে, একটি ইন্ডিয়া কন্ট্রোল কাশ্মীর, একটা হচ্ছে পাকিস্তান কন্ট্রোল কাশ্মীর, এটিকে বলে গিলগিট বালতিস্তান বলা হয় এটিকে। এটি একটি বিরোধপূর্ণ জায়গা। এবং এশিয়া মহাদেশে আরেকটি বিরোধপূর্ণ জায়গা সেটি হচ্ছে দক্ষিণ চীন সাগর, যের মধ্যে হচ্ছে যে প্রায় এটি ভূমধ্যসাগরের 1.5 গুণ, এবং এটি সবচেয়ে মিলিটারাইজেশন জোন নামে এটি পরিচিত। এবং এটি নিয়ে এখন বিশ্বের এই তীরবর্তী দেশগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে, এখানে কৃত্রিম দ্বীপ নির্মাণকে কেন্দ্র করে। তার একদিকে হচ্ছে চায়না, কম্বোডিয়া দেশগুলোর মধ্যে হচ্ছে ব্যাপক বিরোধ চলছে। আর আরেকটি হচ্ছে আকসাই চীন, সেটিও আমরা একটু পূর্বে আলোচনা করেছি। আকসাই চীন নিয়েও এবং লাদাখ অঞ্চল নিয়ে ভারত এবং চীন এবং পাকিস্তানের মধ্যে একটি বিরোধ রয়েছে, এবং এগুলো হচ্ছে সবচেয়ে হেভিলি আর্মড এলাকা বলা হয় এগুলাকে। আরেকটি হচ্ছে ডোকলাম প্লেটো বা ডোকলাম উপত্যকা, যেটি ভুটান। আমরা একটু ম্যাপের মধ্যে দেখি আপনাদেরকে, এদিকে হচ্ছে ভুটান, এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি করিডোর, এটা হচ্ছে শিলিগুড়ি বা চিকেন নক করিডোর। ভারত কিন্তু তার 7 সিস্টার্সে যাওয়ার জায়গা হচ্ছে এই দিকে, তার 7 সিস্টারের জায়গা, এবং এটি ভূকৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।
একটি জায়গা। এই ডোকলাম উপত্যকা নিয়ে ভারত এবং চীনের মধ্যে ব্যাপক সংঘর্ষ রয়েছে। তাছাড়া অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশ নিয়ে হচ্ছে ভারত এবং চীনের মধ্যে বিরোধ রয়েছে। আরেকটি হচ্ছে দক্ষিণ চীন সাগরের যে দিয়াও দ্বীপপুঞ্জ, যেটি সেনকাকু দ্বীপ নামে পরিচিত, এটিতে চীন এবং জাপানের মধ্যে বিরোধ রয়েছে। এই দিয়াও বা সেনকাকু দ্বীপ পরীক্ষা কিন্তু খুব আসে। এবং তার পাশেই রয়েছে চীনের ওকিনাওয়া ঘাঁটি। এবং আর দুটি দ্বীপ যেটি জাপান এবং তার আশেপাশে, একটি হচ্ছে স্প্রাটলি এবং আরেকটি হচ্ছে প্যারাসেল। একটি হচ্ছে স্প্রাটলি এবং প্যারাসেল দ্বীপপুঞ্জ নিয়ে। তারপর হচ্ছে তিব্বত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই তিব্বত একটি হচ্ছে বিরোধপূর্ণ জায়গা, কেন বিরোধপূর্ণ জায়গা সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। আরেকটি হচ্ছে তাইওয়ান নিয়ে। এটি হচ্ছে তাইওয়ান। চীন 1949 সালে 1949 সালে যখন চীনেতে পিপলস রিপাবলিক অফ চায়না গঠিত হয়, মাও সেতুংয়ের নেতৃত্বে পিপলস রিপাবলিক অফ চায়না গঠিত হয় মাও সেতুংয়ের নেতৃত্বে, তখন চীনা জাতীয়তাবাদী নেতারা, যেটি কুমিনটাং সরকার বলে, কুমিনটাং সরকার চিয়াং কাইশেকের নেতৃত্বে তারা তাইওয়ানে পালিয়ে আশ্রয় নেয়। এটি হচ্ছে তাইওয়ান। এবং এটি হচ্ছে রিপাবলিক অফ চায়না, ROC। এটি হচ্ছে রিপাবলিক অফ চায়না। রিপাবলিক অফ চায়না যেটা ROC নামে পরিচিত। এটাকে অনেক দেশ স্বীকৃতি দিয়েছে, অনেক দেশ স্বীকৃতি দেয়নি। বর্তমানে এই ROC রিপাবলিক অফ চায়না 1971 সাল পর্যন্ত জাতিসংঘের স্থায়ী সদস্যপদ ছিল, জাতিসংঘের স্থায়ী সদস্যপদ হিসেবে ছিল। কিন্তু 1971 সালে এই PRC কে, এই পিপলস রিপাবলিক অফ চায়নাকে জাতিসংঘের স্থায়ী সদস্যপদ দেওয়া হয়। আমরা আপনাদেরকে এই ডিসপিউটেড এলাকাগুলো দেখালাম হচ্ছে কারণ আপনি যদি একটি ডিসপিউটেড এলাকার আশেপাশের দেশগুলো সম্পর্কে যদি আপনি জানতে না পারেন, তাহলে দেশগুলোর সাথে কি জন্য ক্রাইসিস হচ্ছে সেটা নিয়ে আপনি আইডিয়া করতে পারবেন না। মনে করেন দক্ষিণ চীন সাগরের আশেপাশের দেশগুলো সম্পর্কে যদি আমরা জানতে না পারি, তাহলে দক্ষিণ চীন সাগর ক্রাইসিস কোন কোন দেশগুলোর মধ্যে সংঘটিত হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না। আমরা যদি হরমুজ প্রণালী ডিসপিউটেড নিয়ে আমরা বুঝতে চাই, সেক্ষেত্রে আমাকে হরমুজ প্রণালীর আশেপাশে একদিকে রয়েছে ইরান, অন্যদিকে রয়েছে ওমান, এই দেশগুলো সম্পর্কে আমাদের মাথায় চলে আসতে হবে। তারপর হচ্ছে মলাক্কা প্রণালীকে ঘিরে যে ভূকৌশলগত যে উত্তেজনা, তাহলে আমাকে মলাক্কা প্রণালীর আশেপাশের কান্ট্রিগুলো সম্পর্কে আমাকে খুব ভালোভাবে আইডিয়া জানতে হবে। ইয়েলো সাগরকে কেন্দ্র করে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সংঘর্ষ চলছে, তাহলে আমাকে ইয়েলো নদীর আশেপাশের কান্ট্রিগুলোকে আমরা জানতে হবে। এইবার আমরা সাগর, মহাসাগর, নদী এগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা এই দেশ তীরবর্তী এই দেশগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আমি 3 মিনিট সময় নিচ্ছি, একটু পানি খাবো। আমরা এর মধ্যে ওয়েস্ট ব্যাংকের নামকরণের ব্যাপারে জানতে চাই। এটি হচ্ছে জর্ডান নদীর পশ্চিম তীরে, এই জন্য এটিকে বলা হয় ওয়েস্ট ব্যাংক। আমরা প্রশ্নের উত্তর দিব আপনাদেরকে, আমরা আলোচনাটি শেষ করি। আমরা প্রথমে 2 মিনিট সময় নিচ্ছি পানি খেতে খেতে। আমরা বিভিন্ন দেশের এবার ম্যাপে চলে যাব। আর ম্যাপ সম্পর্কে আপনারা কোনো ভালোভাবে জানতে চাইলে আমি যথারীতি এই ওয়ার্ল্ড অ্যাটলাস, আমি ওয়েবসাইট থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমার সমস্ত রিসোর্সের লিংক এখানে দেওয়া আছে। এটা হচ্ছে worldatlas.com। এখানে খুব ভালোভাবে বুঝায় ম্যাপ সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিতে হলে ওয়ার্ল্ড অ্যাটলাস, এই worldatlas.com, এটি ম্যাপ সম্পর্কে খুব ভালোভাবে বোঝায়। এবং ম্যাপ সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে এই worldatlas.com দিয়ে দেখবেন। আর আমার তথ্যসূত্র হচ্ছে এই ইন্ডিয়ান একটা ওয়েবসাইট lotteries.com, আমি লিংকে দিয়ে দিব। এই lotteries.com, এখানে খুব সুন্দর করে ম্যাপগুলো দেওয়া আছে। আমরা প্রথমে মিডল ইস্টের দেশগুলো দিয়ে শুরু করব।
আপনাদের সামনে এখন যেটি হাজির, যে ম্যাপটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মিডল ইস্টের একটি দেশ। এবং আপনারা জানেন, আপনারা জেনে খুশি হবেন, আপনাদের জন্য আমরা মাত্র 500 টাকায় একটি স্টুডেন্ট বান্ধব একটি কোর্স চালু করতে যাচ্ছি। সেটি হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর একটি কোর্স। আন্তর্জাতিক বিষয়াবলীর আমরা আপনাদেরকে রেকর্ডেড ভিডিও দিব, এডিটেড ভিডিও দিব, ডকুমেন্টারি দিব, পিডিএফ শিট দিব এবং পুরোটা ম্যাথ ভিত্তিক আলোচনা করব এবং লাইভ ক্লাস করব। সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার। আপনারা বন্ধু বান্ধবকে বলবেন এবং আপনারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন 500 টাকায় মাত্র। আর বন্ধন স্যার, উনি বাংলাদেশ বিষয়গুলি ক্লাস নেবেন, উনিও চমৎকার পড়ান। আশা করি আপনারা উপকৃত হবেন এই ক্লাসের মাধ্যমে। আমরা এবার এশিয়া, এই মধ্যপ্রাচ্যের ম্যাপ সম্পর্কে, দেশগুলোর সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা জানি মধ্যপ্রাচ্যকে বলা হয় পারস্য উপসাগরীয় দেশ, কারণ হচ্ছে এটি পারস্য উপসাগর, পার্সিয়ান গালফের ইয়াতে অবস্থিত। এটি হচ্ছে মিডল ইস্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো ম্যাপ, এটি হচ্ছে মিডল ইস্ট। মিডল ইস্টের প্রথমে যেটি হচ্ছে সেটা হচ্ছে এদিকে সুয়েজ খাল এবং এই ইসরায়েল এবং প্যালেস্টাইন দুটি আমরা ম্যাপও দেখিয়েছি। ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম, আগে তেল আবিব ছিল, আমি একটু ভুল বলেছি। জেরুজালেম এখন স্বীকৃত রাজধানী না। এরপর হচ্ছে প্যালেস্টাইন, প্যালেস্টাইনও তাদেরও নিজেদের রাজধানী দাবি করে জেরুজালেম। তারপর হচ্ছে এদিকে যেটি হচ্ছে তুরস্ক। তুরস্ককে ইউরেশিয়ান কান্ট্রি বলা হয়, মানে এর কিছু অংশ ইউরোপে পড়েছে, কিছু অংশ এশিয়াতে পড়েছে, তবে তুরস্ক একটি এশিয়ান কান্ট্রি। তুরস্কের তীরবর্তী এটা হচ্ছে কৃষ্ণ সাগর, ভূগোলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এটা হচ্ছে কৃষ্ণ সাগর। কৃষ্ণ সাগরকে ঘিরে রাশিয়া এবং তুরস্কের মধ্যে উত্তেজনা রয়েছে। এদিকে ছোট্ট একটি দেশ রয়েছে, আমরা ওই ভিডিওতে ছিল, এটি হচ্ছে সাইপ্রাস। সাইপ্রাস দুই ভাগে বিভক্ত। সাইপ্রাসের একটি অংশ নিয়ন্ত্রণ করে গ্রিস, একটি অংশ নিয়ন্ত্রণ করে তুরস্ক। মানে সাইপ্রাসকে ঘিরে দুটি দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। গ্রিস এবং সাইপ্রাসকে গ্রিসের সাথে যুক্ত করার একটা আন্দোলন আছে। আন্দোলনটির নাম হচ্ছে ইনোসিস। মানে সাইপ্রাসে তারা এক পক্ষ চায় গ্রিসের সাথে সংযুক্ত হতে, আরেক পক্ষ চায় তুরস্কর সাথে সংযুক্ত হতে। তারপর এদিকে রয়েছে জর্ডান। জর্ডানের রাজধানীর নাম হচ্ছে আম্মান, এটি হচ্ছে জর্ডান। এরপর হচ্ছে ইরাক। ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। ইরানের রাজধানী হচ্ছে তেহরান। ইরানের রাজধানী হচ্ছে তেহরান। 1979 সালে আপনারা জানেন ইরানের মধ্যে ইসলামী বিপ্লবের মধ্যে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এর নেতৃত্ব দিয়েছেন আয়াতুল্লাহ খোমেনি। আয়াতুল্লাহ, আপনারা নোট করতে পারেন চাইলে। আয়াতুল্লাহ খোমেনি 1979 সালে ইরান ইসলামী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। এবং আমরা একটু আগে বলেছি যে এটা হচ্ছে শাতিল আরব, যেটি পারস্য উপসাগরে পড়েছে। এই শাতিল আরবকে নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ হয়েছিল 8 বছর ধরে। তারপর হচ্ছে ইরাকের পেটে ছোট একটি রাষ্ট্র রয়েছে, সেটা হচ্ছে কুয়েত। কুয়েতের রাজধানী খুব সম্ভবত কুয়েত সিটি। এবং কুয়েত একটি পারস্য উপসাগরের দেশ, এবং যেহেতু ইরাকের সমুদ্রের মধ্যে অ্যাক্সেস নেওয়ার জায়গা কম, 1990 সালের দিকে ইরাক কুয়েত দখল করে নেয় এবং 90 থেকে 91 দলে পারস্য উপসাগরে যুদ্ধ হয়। পারস্য উপসাগরে যুদ্ধ হয় 1990 থেকে 91 সাল। ওই সময় একটা অপারেশন হয়, সেটার নাম অপারেশন ডেজার্ট স্টর্ম। আমরা এগুলো আলাদা আলাদা পড়াবো আজকে, যেহেতু ভূ কৌশলগত জাস্ট পরিচিত পড়বো, সেজন্য আমরা জাস্ট একটু ছোট ছোট হিস্ট্রি বলছি। তারপর হচ্ছে এদিকে একটি বাহরাইন রয়েছে। বাহরাইনের রাজধানীর নাম হচ্ছে মানামা, এটি পার্সিয়ান গালফের একটি দেশ। এরপর হচ্ছে কাতার। কাতারের রাজধানী হচ্ছে বর্তমানে খুব বেশি ইম্পর্টেন্ট, সেটি দোহা। কারণ আফগানিস্তানের যে শান্তি আলোচনা চলছে সেটি দোহাতে চলছে, যেটা আফগান শান্তি আলোচনা, দোহা এবং মধ্যস্থতাকারী হিসেবে কাতারের রাজধানী খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সিরিয়ার রাজধানী, বর্তমান বিশ্বের সবচেয়ে রক্তাক্ত, সেটা হচ্ছে দামেস্ক। রক্তাক্ত যে অঞ্চল সেটা হচ্ছে সিরিয়া। তারপর হচ্ছে এদিকে আমাদের নিচের দিকে একটু নিচের দিকে যাই। নিচের দিকে এটা হচ্ছে বিশাল সৌদি আরব। সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ, যেটি মধ্যপ্রাচ্যে সৌদি আরব এবং ইরান দুটো দেশের মধ্যে প্রক্সি ওয়ার চলছে। আমরা জানি প্রক্সি ওয়ার মানে হচ্ছে কোনো দেশ সরাসরি যুদ্ধ করে না, কিন্তু
একে অন্যর বিভিন্ন অস্ত্র দিয়ে সহযোগিতা করে। রিয়াদের যে এডেন সাগরের তীরবর্তী দেশ সেটি হচ্ছে ইয়েমেন। ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানা। এবং আমরা জানি ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে এবং এডেন সাগরের তীরবর্তী একটি দেশ। এরপরে যেটি হচ্ছে ওমান। ওমান এবং ইরানের এই মধ্যে যে প্যাসেজটি রয়েছে সেটিকে বলে হরমুজ প্রণালী। আমরা এগুলো আলাদা আলাদা ভিডিও বানাবো, আপনাদের জন্য ক্লাস নিব। আমরা যেহেতু আজকে ভূকৌশলগত জাস্ট গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখাচ্ছি, এই জন্য এটি মাত্র এদিকে খুব ছোট্ট একটি 22 মাইল। এইদিকে আরেকটি রাষ্ট্র রয়েছে, সেটা হচ্ছে যে ইউনাইটেড আরব এমিরেটস। এই রাজধানীর নাম হচ্ছে আবুধাবি। এবং এই রাষ্ট্রগুলো হচ্ছে পারস্য উপসাগরীয় রাষ্ট্র, তাদেরকে গড়ে জিসিসি গঠিত হয়েছে 1981 সালে। তাহলে আপনাকে অঞ্চলভিত্তিক রাজনীতি বুঝতে গেলে তাহলে আপনাকে এই দেশগুলোর অবস্থান জানতে হবে। 1979 সালে ইসলামী বিপ্লব হয়েছিল, সেই ইসলামী বিপ্লব থেকে বাঁচার জন্য সৌদি আরবের নেতৃত্বে জিসিসি গঠিত হয়। এটা হচ্ছে মোটামুটি মধ্যপ্রাচ্যের দেশ আমরা আলোচনা করলাম। এদিকে আরব সাগর, এদিকে হচ্ছে ওমান সাগর। এরপর মধ্যপ্রাচ্যের দেশের পর আমরা যাব আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলা। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আমরা একটু দেখি, আমাদের দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে রয়েছে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী তো আর নতুন করে বলতে হবে না, ঢাকা। তারপর হচ্ছে এদিকে ভারত, ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। আমরা একটু আস্তে আস্তে বলছি যেহেতু আপনাদের খুব ভালোভাবে আইডিয়া থাকতে হবে। আর এদিকে হচ্ছে আরব সাগরের তীরবর্তী দেশ, এটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ, আপনি একটু নোট করতে পারেন। এরপর হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান বর্তমান বিশ্বের আরেকটি ভূকৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা। আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। এবং আমরা ইতিপূর্বে অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে। এই ইন্ডিয়া আফগানিস্তানে যাওয়ার কোনো পথ নেই, সে পাকিস্তানের সাথে যেহেতু ইন্ডিয়ার একটি সম্পর্ক খারাপ রয়েছে, তাই ইরানের একটি চাবাহার বন্দর তারা লিজ নিয়েছে, চাবাহার পোর্ট। এই চাবাহার পোর্টটি এই জায়গায় অবস্থিত। ভারত চেয়েছে চাবাহার পোর্ট হয়ে ইরান হয়ে আফগানিস্তানে অ্যাক্সেস নিতে। আর পাকিস্তানের এই জায়গায় ঠিক এই জায়গায় একটি রয়েছে, সেটা হচ্ছে গদর বন্দর, যেটি হচ্ছে চীন লিজ নিয়েছে পাকিস্তান থেকে। এবং পাকিস্তানের প্যাডের ভিতর দিয়ে তারা এদিকে কুনমিং পর্যন্ত একটা সিপ্যাক সড়ক করেছে। এগুলো নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও করব, যেহেতু একটু ম্যাপ সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য এগুলা বলছি। এই হচ্ছে দক্ষিণ এশিয়ার হিমালয় প্যাডের ভিতরে একটি রাষ্ট্র হচ্ছে নেপাল। নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। আর এদিকে রয়েছে ভুটান। ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। আর ছোট্ট দিকে একটা শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে কলম্বো। তারপর এদিকে ছোট্ট এদিকে দ্বীপ রাষ্ট্র রয়েছে, সেটা হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। এটা হচ্ছে আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, এরা মিলে একটি সার্ক গঠন করেছে, এরা মিলে সার্ক। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মালয় দ্বীপপুঞ্জের দেশসমূহ। আরেকটি ভূকৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে মালয় দ্বীপপুঞ্জের দেশসমূহ নিয়ে। সেটি হলো দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এটি হচ্ছে মালয়েশিয়া। এটি হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর। একটা মজার ব্যাপার দেখেন, মালয়েশিয়ার ঠিক মাথায় ছোট্ট একটি রাষ্ট্র রয়েছে, সেটি হচ্ছে সিঙ্গাপুর। এখানে আসলে মেরিন ঘাঁটি ছিল, তখন এটা মানে মলাক্কা প্রণালীর উপরে মলাক্কা প্রণালী, এই মলাক্কা প্রণালীকে দক্ষিণ চীন সাগর, এটি খুবই বিশ্বের একটি তেলের রাস্তা। এবং এই খুব ন্যারো একটি পথ, এটি নাম হচ্ছে মলাক্কা প্রণালী। তারপর হচ্ছে ছোট ছোট এই দ্বীপগুলা, সুমাত্রা, জাভা, বর্নিও, এই সোলাওয়াসি, এগুলো সবগুলা এগুলো মিলে হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া।
আমরা এই প্রসঙ্গে বলে রাখি, দ্বীপরাষ্ট্র বলতে বোঝায় অনেকগুলো দ্বীপের সমন্বয়ে যেগুলো গঠিত হয় সেগুলো হলো দ্বীপরাষ্ট্র। দ্বীপরাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে ইন্দোনেশিয়া। এদিকে রয়েছে মাকাসসার প্রণালী, এটি সেলেবাস সাগরকে জাভা সাগরের সাথে সংযুক্ত করেছে। এটা হচ্ছে মাকাসসার প্রণালী, খুব ইম্পর্টেন্ট, আমরা প্রণালীতে পড়াবো। আমরা যেহেতু ম্যাপ দেখাচ্ছি জাস্ট পড়াচ্ছি মাকাসসার প্রণালী। তারপর এদিকে ইন্দো চীন রাষ্ট্র বলা হয় এই যে ভিয়েতনাম, লাওস। লাওস দেখেন, লাওস একটু হচ্ছে স্থলবেষ্টিত দেশ, এগুলো পরীক্ষা আসে, বিশেষ পরীক্ষা আসে। লাওসের সাথে সাগরের কোনো কি নেই, সাগরের কোনো সংযোগ নেই, সেজন্য এটি একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। আর ছোট এই পেটের লম্বা এই রাষ্ট্রটা হচ্ছে ভিয়েতনাম। 1956 থেকে 1973 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ভিয়েতনাম আক্রমণ করে এবং 17 বছর ধরে যুদ্ধ হয়। এবং এই দেখেন 20 ডিগ্রি 24 ডিগ্রি অক্ষরেখা, এই 17 ডিগ্রি, এই 10 থেকে 20, এর মাঝখানে 17 ডিগ্রি অক্ষরেখা। 17 ডিগ্রি অক্ষরেখাতে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম, আমি আবারও দেখাচ্ছি, 10 ডিগ্রি 20 ডিগ্রি, 17 ডিগ্রিতে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম বিভক্ত ছিল। পরে তারা 1973 সালে এক হয়। আবার দেখেন এই প্রসঙ্গে আরেকটু বলি, আরেকটু পরে গেলে 38 ডিগ্রি অক্ষরেখা করে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করে। এগুলো অক্ষরেখার ভিত্তিতে কিছু সীমারেখা দেওয়া হয়েছে। তাহলে আমরা কম্বোডিয়া, এদিকে হচ্ছে কম্বোডিয়ার রাজধানী নমপেন, এদিকে হচ্ছে থাইল্যান্ড। এটি কখনো উপনিবেশিক রাষ্ট্র ছিল না। থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক, এটি কারো কখনো উপনিবেশ ছিল না। আর এগুলো সবগুলো ব্রিটিশ থেকে মোটামুটি স্বাধীনতা নিয়েছে এই দেশগুলো। আর আমাদের পাশে যার সাথে আমাদের ক্ল্যাশ রয়েছে রোহিঙ্গা থেকে নিয়েছে, এটা হচ্ছে মিয়ানমার। মিয়ানমারের বর্তমান রাজধানীর নাম হচ্ছে নাইপিদো। মিয়ানমারের সাথে ভারতের সেভেন সিস্টার্স একটি সীমানা রয়েছে। এই হচ্ছে মোটামুটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। আর এদিকে ছোট্ট একটি দেশ রয়েছে, সেটা হচ্ছে ব্রুনাই। ব্রুনাইয়ের রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরি বেগওয়ান। বন্দর সেরি বেগওয়ান। এবং এটি আমি আবারও বলছি দক্ষিণ চীন সাগরকে ঘিরে, এটি হচ্ছে মালাক্কা প্রণালীকে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো গেলাম। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ এশিয়া, সেটা হচ্ছে দূরপ্রাচ্য। আমরা এবার দূরপ্রাচ্যের দেশগুলো নিয়ে আলোচনা করব। আমাদের দূরপ্রাচ্য দেশের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে জাপান। জাপানের দ্বীপরাষ্ট্র শিকোকু, কিউশু, হংশু, হোক্কাইডো, এই 4টি দ্বীপ নিয়ে আছে জাপান। জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। যারা প্রিলি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই ক্লাসটি খুব বেশি ইম্পর্টেন্ট। এবং আপনি দেখেন চীন, এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর, এটা হচ্ছে পূর্ব চীন সাগর। এই দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে এদিকে হচ্ছে ফিলিপাইন, ভিয়েতনাম, এদিকে চীন, কম্বোডিয়া, মালয়েশিয়া, এই দেশগুলোর মধ্যে এক ধরনের কি চলছে, বিতর্ক চলছে। তো দক্ষিণ চীন সাগর তীরবর্তী রাষ্ট্রগুলোকে আপনাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর তাইওয়ান নিয়ে একটু আগে আমরা আলোচনা করেছিলাম। এরপর এদিকে হচ্ছে হংকং, এটি চীনের একটি স্বায়ত্তশাসিত দেশ। হংকং এর পাশে রয়েছে ম্যাকাও। ম্যাকাও লিজ নিয়েছে পর্তুগাল থেকে, হংকং নিয়েছে ব্রিটিশদের কাছ থেকে। প্রথম আফিমের যুদ্ধে চীন হংকংকে লিজ দিতে বাধ্য হয় ব্রিটেনের কাছে, আর পর্তুগালের কাছে দিতে বাধ্য হয় ম্যাকাওকে। এগুলো এখন বর্তমানে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল। এরপর হচ্ছে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া। নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে যে যেটা রয়েছে সেটা হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখা। এদিকে রয়েছে জাপান সাগর, আর দিকে হচ্ছে ওখোটক্স সাগর, এটা হচ্ছে ওখোটক্স সাগর। এরপর আমরা ম্যাপের মধ্যে দেখেছি এটা হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কুরিল দ্বীপপুঞ্জ, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া দখল করে নেয় এগুলো। এগুলোর সাথে জাপান এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আর স্প্রাটলি এবং প্যারাসেল দ্বীপপুঞ্জ হচ্ছে ঠিক এই জায়গায়, স্প্রাটলি এন্ড প্যারাসেল, এটা আমরা দেখাবো। স্প্রাটলি এন্ড প্যারাসেল দ্বীপপুঞ্জ। আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট, ম্যাপগুলো সম্পর্কে খুব ভালোভাবে যদি আপনারা বুঝতে না পারেন আপনাদের মুখস্থ থাকবে না। এরপর হচ্ছে যে দেশটি সবচেয়ে, তাইওয়ান, জাপান
এবং উপরে চীনের উপরে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গল সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে দামি মানে দীর্ঘতম সাম্রাজ্য মঙ্গোলিয়া। এই মঙ্গোলিয়া এসে এদিকে আক্রমণ করতো, এদিকে আক্রমণ করতো, ভারতবর্ষ আক্রমণ করতো, চীন আক্রমণ করতো। এবং দূরপ্রাচ্যের সবচেয়ে যে বড় দেশটি রয়েছে সেটি হচ্ছে যে বর্তমানে চীন। এই বিশাল চীন, এর জনসংখ্যা প্রায় 1.4 বিলিয়ন। চীনের মধ্যে এই এদিকে অঞ্চল এটি হচ্ছে যে তিব্বতেন প্লাটো, এটা হচ্ছে তিব্বত অঞ্চল। আর চীনের কয়েকটি নদী আমরা আলোচনা করেছিলাম, ইয়াংসি, কিয়ান, ইয়েলো রিভার, এদিকে হচ্ছে মাঞ্চুরিয়ান প্লেট, এদিকে হচ্ছে ইয়েলো নদী, এদিকে জাপান সাগর। মোটামুটি আমরা সব লুজেন প্রণালী খুব বেশি আলোচিত। এবং ফিলিপাইন, এটা একটি দ্বীপরাষ্ট্র ফিলিপাইন, দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র। এবং সর্বশেষ আমরা এখন আলোচনা করব মধ্য এশিয়ার দেশগুলো দিয়ে আমরা দেশ সম্পর্কে আমরা আমাদের আলোচনা শেষ করব। মধ্য এশিয়ার দেশগুলোর সবার নিচে স্থান আছে, মানে কাজাকিস্তান, উজবেকিস্তান, কিন্তু এগুলোর রাজধানী আপনাদেরকে মনে করতে একটু ব্যাগ পেতে হয় এবং পরীক্ষায় আসে হচ্ছে এই মধ্য এশিয়ার রাজধানীর দেশগুলোর রাজধানীর নাম। প্রথমে হচ্ছে কাজাকিস্তান। এই কাজাকিস্তানের রাজধানী একটা নোট করেন, পরীক্ষা আসে নূর সুলতান। এবং আপনাদেরকে বলি এই পুরো মধ্য এশিয়া একসময় রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল, সোভিয়েত ইউনিয়নের। এরপর হচ্ছে কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে বিশকেক। এই কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে বিশকেক। তাজিকিস্তানের রাজধানীর নাম বললাম নূর সুলতান। তাজিকিস্তানের রাজধানীর নাম হচ্ছে যে দুশানবে। আমি আবারও বলছি, কাজাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান, কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে বিশকেক, তাজিকিস্তানের নাম হচ্ছে দুশানবে, তুর্কমেনিস্তানের রাজধানীর নাম হচ্ছে যে আশাকাবাদ। এগুলো পরীক্ষায় আসে, যেহেতু নামের সাথে রাজধানীর নামের একটু মিল, আশাকাবাদ। আর উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাশকন্ত। আমরা জানি 1966 সালে একটি তাশকন্ত চুক্তি হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে, 1966 সালে। আমরা মোটামুটি দেশগুলোর রাজধানী জানলাম, বিভিন্ন অঞ্চল সম্পর্কে খুব ভালোভাবে জানার চেষ্টা করলাম আজকে। তো এতটুকু পর্যন্ত। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমরা এখন আরেকটি গুরুত্বপূর্ণ টপিকসে যাব, সেটা হচ্ছে ভূকৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা। যদিও আমরা আলোচনা করেছি এগুলো নিয়ে, তবে আমরা 3 মিনিট সময় নিচ্ছি। এই 3 মিনিটে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু জিজ্ঞেস করবেন। কাজাকিস্তানের রাজধানীর নাম নূর সুলতান। হ্যাঁ, কাজাকিস্তানের আমি আবারও বলছি, যেগুলো পরীক্ষা আসে, কাজাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান, কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে বিশকেক, তাজিকিস্তানের নাম হচ্ছে দুশানবে, তুর্কমেনিস্তানের রাজধানীর নাম হচ্ছে আশাকাবাদ এবং উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাশকন্ত। আমরা ম্যাপটা জুম করেও দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের ওয়েবসাইটের এইটা হচ্ছে আমাদের মোটামুটি আমরা আবার কয়েকটি সমভূমি, এশিয়া মহাদেশের কয়েকটি নিম্নভূমি এবং সমভূমি নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে প্রথমে যেটি সাইবেরিয়ান সমভূমি, সেটি হচ্ছে যে এই
রাশিয়া অঞ্চল, এটা হচ্ছে সাইবেরিয়ান নিম্নভূমি। আমি একটু ম্যাপটা বড় করি। এটা হচ্ছে সাইবেরিয়ান। তারপর হচ্ছে মাঞ্চুরিয়ান প্লেট রয়েছে, যেটা চীনের নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া অঞ্চল জুড়ে মাঞ্চুরিয়ান প্লেট রয়েছে, এটি মাঞ্চুরিয়ান প্লেন বলা হয়। এরপর হচ্ছে চীনের ওই যে হুয়াংহু নদীর আশেপাশেই কিছু চীনের সমতল ভূমি রয়েছে, আমরা ম্যাপে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে টাইগ্রিস ইউফ্রেটিস সমভূমি আমরা আলোচনা করেছি, যে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস সমভূমিকে ঘিরে। এরপর হচ্ছে আমাদের গাঙ্গেয় সমভূমি ঘিরেও যে আমাদের একটি বিশাল অববাহিকা গড়ে উঠেছে, সেটিও আমরা আলোচনা করেছি। এরপর আমরা দেখছি কয়েকটি পর্বত, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট: হিমালয় পর্বত, কারাকোরাম পর্বত, হিন্দুকুশ পর্বত, ককেশাস পর্বত এবং অলিভ পর্বত। আমরা একটু ম্যাপে চলে যাই। এবার আপনাদেরকে দেখাবো এই অঞ্চলগুলো নিয়ে কেন এত ক্রাইসিস, কেন এত কনফ্লিক্ট হয়, সেটা আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি। আপনারা ম্যাপের মধ্যে দেখছেন এটি হচ্ছে কুনলুন পর্বত চীনের অঞ্চল জুড়ে, এটি হচ্ছে তিয়ানশান পর্বত, এটি হচ্ছে পামির গিট বলা হয়, এটিকে পৃথিবীর ছাদ বলা হয়। আর এটা হচ্ছে হিন্দুকুশ পর্বত। আর এদিকে অ্যালবোর্স এবং জাগ্রস দুটি পর্বত রয়েছে, এদিকে ককেশাস অঞ্চল। এগুলো হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বত। এই পামিরকে পৃথিবীর ছাদ বলা হয়। আপনাদেরকে এই প্রসঙ্গে একটু করে বলি, এই অঞ্চলগুলোকে ঘিরে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকা, যেহেতু এটি ক্রাইসিস তৈরি করে। এখানে উঁচু অঞ্চল, বিশ্বের সমস্ত দেশ দখল করতে চাই উঁচু এলাকাগুলো, এটা যুদ্ধের জন্য খুব বেশি সুবিধা হয়। এই জন্য এই অঞ্চলগুলোকে নিয়ে ক্রাইসিস গুলো তৈরি হয়। এই পামির গিটকে বলা হয়, এটি পৃথিবীর ছাদ বলা হয় পামিরকে। এগুলো হচ্ছে এশিয়া মহাদেশের কয়েকটি ভূকৌশলগত গুরুত্বপূর্ণ পর্বত। এবার পর্বতশৃঙ্গ, আমরা কয়েকটি পর্বতশৃঙ্গ দেখি। একটি হচ্ছে গডেইন অস্টিন, এগুলো ভূগোলে আপনারা পড়বেন। কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি, এটি নেপালে অবস্থিত। ফুজিয়ামা, আমরা স্লাইডটা দিয়ে দিব আপনাদেরকে, যেটি জাপান। তারপর অ্যাডামস পিক, এটি শ্রীলঙ্কা অবস্থিত। এরপর হচ্ছে কয়েকটি উপত্যকা, এটি হচ্ছে লাদাখ এবং তিব্বত এবং ইউনান, তিনটি পর্বতশ্রেণী রয়েছে, দেখেন ম্যাপের মধ্যেই। তো আমাদের আচ্ছা, দুঃখিত, আমার ম্যাপটা শেয়ার করা হয়নি। আমি পর্বতটা দিয়ে শেষ করব আজকে আমাদের ক্লাসটা। দুঃখিত আমি ম্যাপটা শেয়ার না করাতে। এটি হচ্ছে যে, এটি হচ্ছে কুনলুন পর্বত, এটি হচ্ছে তিয়ানশান পর্বত, এটি হচ্ছে পামির, এটি হচ্ছে হিন্দুকুশ মাউন্টেন, এবং এটা হচ্ছে কারাকোরাম হাইওয়ে, কারাকোরাম পর্বত। এদিকে হচ্ছে তিব্বতান প্লাটু, আর এদিকে হচ্ছে আলবার্স মাউন্টেন, আর এটা হচ্ছে ককেশাস অঞ্চল। এই পামিরকে পৃথিবীর ছাদ বলা হয়, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ ভূমি। আর এদিকে হচ্ছে হিমালয় পর্বত। এই সবগুলা পর্বত মিলে যেহেতু পামিরের সাথে মিলিত হয়েছে, সেজন্য পামিরকে পৃথিবীর ছাদ বলা হয়। এগুলো হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বতগুলোর উদাহরণ, পরীক্ষায় প্রায় সময় আসে। আমরা আজকে এটি মূলত আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে ভূকৌশলগত গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদের কোনো প্রশ্নের উত্তর থাকলে, কোনো প্রশ্ন করা থাকলে আমাকে করতে পারেন। আমি আজকের আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে ক্লাসটা শেষ করব। আর আমাদের আন্তর্জাতিক ক্লাসে, সাধারণ জ্ঞান ক্লাসে আপনাদের সাথে আমরা যে পিডিএফ স্লাইড শেয়ার করব, স্ক্রিন শেয়ার করে ম্যাপ আলোচনা করব, আপনাদেরকে ভিডিও ডকুমেন্টারি দিব,
মোটামুটি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাধারণ জ্ঞান এবং বা আন্তর্জাতিক বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার। এরপর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমরা সেই বিষয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। পেড ক্লাসে এগুলো কিভাবে বিস্তারিত ক্লাস হচ্ছে আমাদের সপ্তাহে 4 দিন। পেইড ক্লাস এগুলো কিভাবে পড়াবে আলোচনা করুন। তাহলে আমি একটু আপনাদেরকে আমাদের শিডিউলটা আপনাদেরকে দেখাই। কিন্তু আমাদের ক্লাসগুলো আপনারা ক্লাসগুলো দেখেন, ক্লাসগুলোর শিডিউল যেহেতু অনেকে প্রসেসর ক্লাসগুলোর শিডিউল হচ্ছে আমরা কিভাবে সাজিয়েছি দেখেন। আমরা দেশগুলো নিয়ে আলোচনা করব, বিভিন্ন ক্রাইসিস নিয়ে আলোচনা করব, কুর্দিস্তান সংঘ, লাইলা দ্বীপ, গাজা, আল আকসা, বিদ্যুৎপূর্ণ সীমান্ত, গোলান মালভূমি, শাতিল আরব, ডেড সি, এগুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন যুদ্ধ, রাজনৈতিক সংকট, চুক্তি, বিপ্লব, এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তারপর হচ্ছে সাগর, মহাসাগর, নদ নদী, জলপ্রপাত, প্রণালী, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে বিভিন্ন দেশের সিরিয়ান সংকট, ইরান যুক্তরাষ্ট্র পরমাণু সংকট, ইয়েমেন সংকট, ইরান সৌদি প্রক্সি ওয়ার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে আলোচনা করব। ঠিক সেম ভাবে আমরা আলাদা আলাদা করে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে আলোচনা করব, উত্তর পূর্ব এই দূরপ্রাচ্যের দেশগুলো নিয়ে আলোচনা করব। মানে পুরোটা একটা অঞ্চলের সমস্ত ক্রাইসিস নিয়ে আলোচনা করলে হয় কি, এটা মোটামুটি সবার একটা বুঝতে সুবিধা হয়। আমরা আমাদের স্লাইডটা দিয়ে দিব আপনাদেরকে কিভাবে ক্লাস শিডিউল আপনারা যথারীতি পেয়ে যাবেন। এরপর যুদ্ধ, ইতিহাস, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, লিগ অফ নেশন, জাতিসংঘ, জাতিসংঘের সাফল্য, বিভিন্ন যুদ্ধ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করব, সরকার গঠন পদ্ধতি, রাজধানী, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মিশর, দক্ষিণ সুদান, আফ্রিকার অঞ্চল নিয়ে আলোচনা করব। তারপর পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তি, প্রোটোকল, এগুলো নিয়ে মোটামুটি আমরা 44টা ক্লাসে আমরা আপনাদেরকে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। নূর সুলতান এটি হচ্ছে যে রাজধানী, নূর সুলতান এটি কাজাকিস্তানের রাজধানীর নাম নূর সুলতান। হোয়াইট বোর্ডে ক্লাস নিলে ভালো হতো। আমরা হোয়াইট বোর্ডে ক্লাস নিব মূলত, কিন্তু যেহেতু এটি ম্যাপ ভিত্তিক ক্লাস, আমরা ম্যাপের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অ্যাক্সিডেন্ট ক্লাস ছাড় ধর্ম, ধন্যবাদ। হচ্ছে ক্লাস মোট কয়টা হবে? ক্লাস 44টা। মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, এই দুটি, এটি হচ্ছে যে ওশেনিয়া দ্বীপপুঞ্জের কয়েকটি ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে এগুলো গঠিত হয়েছে। নোটিশ দিয়ে জানাবো, হ্যাঁ অবশ্যই জানাবো। সেগুলো মুখস্থ বিদ্যার মতো, হ্যাঁ মুখস্থ বিদ্যার মতো হলেও আপনি যদি ক্রাইসিস সম্পর্কে, ম্যাপ সম্পর্কে ভালোভাবে আইডিয়া না থাকেন, আপনি পরীক্ষার হলে এগুলো ভুলে যাবেন। জিও পলিটিক্স বুঝতে গেলে, আপনাকে ক্রাইসিস বুঝতে গেলে এই অঞ্চলগুলো নিয়ে খুব ভালোভাবে আপনাদের ধারণা থাকতে হবে। আমরা বোর্ডে আলোচনা করব, কিন্তু যেগুলো যেগুলো হচ্ছে আমাদের স্লাইডে আলোচনা, ম্যাপগুলো আমরা স্লাইডে আলোচনা করব। দূরপ্রাচ্যের দেশগুলো হচ্ছে যে এগুলো ইস্ট এশিয়া বলা হয়। এর মধ্যে একটি হচ্ছে যে উত্তর কোরিয়া, এর মধ্যে একটি হচ্ছে যে দূরপ্রাচ্যের দেশগুলো, একটি হচ্ছে উত্তর কোরিয়া। আমরা প্রথম দিকে একটু আপনাদেরকে ম্যাপগুলা সম্পর্কে ভালোভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে ম্যাপ বুঝতে হবে। এই জন্য আমরা ম্যাপে একটু বেশি ফোকাস করছি। আমরা আস্তে আস্তে বিভিন্ন সংকটগুলোতে আমরা ঢুকবো, তখন তো আর ম্যাপ নিয়ে আলোচনা হবে না, তখন বোর্ডে আলোচনা হবে। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারপর হচ্ছে তাইওয়ান, দূরপ্রাচ্যের দেশ। তাইওয়ান, তারপর হচ্ছে চীন, মঙ্গোলিয়া, জাপান। চীন, মঙ্গোলিয়া, জাপান, এগুলো হচ্ছে দূরপ্রাচ্যের দেশ।
ভিডিওগুলো চাইলে পরে আবার দেখতে পারেন। হ্যাঁ, অবশ্যই পারবেন। জুমে স্ক্রিন শেয়ার করে ক্লাস নিলে ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, ওটা নেওয়ার চেষ্টা করব। সপ্তাহে কি কি বারে ক্লাস, এটা আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ম্যাপ সম্পর্কে ভালোভাবে ধারণা কিভাবে পেতে পারি আমি সব সময় বলি, সেটা হচ্ছে ইন্ডিয়ান কিছু সাইট আছে, আইএস ভিত্তিক সাইট, ওইখানে খুব ভালোভাবে পড়তে পারেন। আর worldatlas.com যেটি আছে ওইখান থেকে খুব ওয়েবসাইট গুলো থেকে ভালোভাবে দেখতে পারেন আপনারা। আন্তর্জাতিক জানতে হলে জিওপলিটিক্স জানতে হবে, এই জন্য ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধন্যবাদ। আমি বলি আন্তর্জাতিক মানে ম্যাপ, ম্যাপ মানে আন্তর্জাতিক। আপনি ম্যাপ যদি বুঝতে না পারেন, ইভেন আমাকে ভাইবাতে জিজ্ঞেস করেছে মধ্যপ্রাচ্যের দেশ কয়টি, আমাকে জিজ্ঞেস করেছে সিরিয়ান এই অঞ্চলটি চিহ্নিত করুন, আমাকে জিজ্ঞেস করেছে এই দেও দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত। তাহলে আপনি যদি ম্যাপ সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া না থাকেন, আন্তর্জাতিক রাজনীতি কিছুই বুঝতে পারবেন না। আমরা এই জন্য এশিয়ান ক্রাইসিসে ঢোকার আগে আমরা ম্যাপ গুলা খুব ভালোভাবে পড়ালাম। কোন ম্যাপ বেস্ট হবে স্যার? worldatlas.com, worldatlas.com একটি ওয়েবসাইটে আছে। তাছাড়া বাজারের যে কোনো বই আপনারা ম্যাপ কিনতে পারেন। সেভ ভিডিওগুলো কোথায় পাবো স্যার? এগুলো আমাদের ইয়াতেই পাবেন আপনারা, ওই আমাদের জাকির বিসিএস পেজে আপনারা পাবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা আমাদের 3 মিনিটের মধ্যে আমাদের লাইভ ভিডিও শেষ করব। ম্যাপ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি, ধন্যবাদ। প্রাইভেট গ্রুপে লাভ হবে, হ্যাঁ, সেভ থাকবে, হ্যাঁ। ম্যাপ সম্পর্কে আপনি আন্তর্জাতিক বলেন, এটা আপনাকে রিটেনে প্রশ্ন অ্যান্সার করতে গেলে যে কোনো জায়গায় আপনাকে ম্যাপ জানতে হবে। আমি এই জন্য শুরু থেকেই সব সময় ম্যাপের উপর বেশি ফোকাস করেছি। আমি ভিডিও করার ক্ষেত্রে ম্যাপের সম্পর্কে বেশি ফোকাস করেছি। ম্যাপ হচ্ছে যে আপনি দক্ষিণ চীন সাগর ক্রাইসিস যদি তার আশেপাশের কান্ট্রিগুলো সম্পর্কে জানতে না পারেন, আপনি তো ওই ক্রাইসিস সম্পর্কে ভুলে যাবেন পরীক্ষার হলে। ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক সুন্দর হয়েছে স্যার ভিডিও ম্যাম, আমি স্লাইডটা দিয়ে দিব। আচ্ছা, ভিডিও ম্যাপ পাবো কিভাবে? ভিডিও ম্যাপ আমরা আমাদের আন্তর্জাতিক যে ক্লাসে আছে ওই ক্লাসে আমরা ভিডিও ম্যাপ তৈরির খুব একটা কষ্টকর কাজ করছি। আমি চেষ্টা করছি পুরো সবগুলো ক্রাইসিসের ভিডিওগুলো নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আপনাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের যদি আর্থিকভাবে যদি আমাদের সংস্থা না হয়, সেক্ষেত্রে আমাদের এই এফোর্টটা কিন্তু বৃথা যাবে। তারপরে আমাদের প্রিলির যে কোর্সগুলো আছে, বিজ্ঞান বলেন, আইসিটি বলেন, আমাদের যে ইংলিশ বলেন, সাহিত্য বলেন বা আন্তর্জাতিক বলেন, আমাদের কোর্সগুলো অত্যন্ত স্বল্প মূল্যে সেখানে ভর্তি হন। আমরা সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের।